সেরাম থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার প্রথম চালান আসছে আগামীকাল। দেশে ভ্যাকসিনের প্রয়োগ কর্মসূচি উদ্বোধন বুধবার। নাম পরিবর্তন সহ পুনর্বিন্যাস হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। ধর্ষণের শিকার নারীর গর্ভপাতকে বৈধতা দেওয়ার সুপারিশ। দেশে চোরা কারবারিদের সঙ্গে যোগ সাজস্যে হচ্ছে সাপের খামার। বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধ বাজারে। ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার বিজ্ঞাপন দিয়ে চলছে প্রতারণা। চক্রের হোতা সৈকত গ্রেপ্তার। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। দেশে প্রথম করোনার টিকা প্রয়োগ করা হবে আগামী বুধবার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন সেবিকার দেহে প্রথম টিকা প্রয়োগের মাধ্যমে অনলাইনে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কিডনি হাসপাতালে শনিবার এক অনুষ্ঠানে তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এছাড়া সোমবারের মধ্যে দেশে করোনা টিকার প্রথম চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। ভারত সরকারের উপহার দেয়া করোনার 20 লাখ ডোজ টিকা দেশে পৌঁছায় বৃহস্পতিবার। এবার অপেক্ষা মানবদেহে এর প্রয়োগ। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমেই টিকা পাবেন করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা সেবিকারা। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আরও 24 জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে আছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। ভারত সরকারের কাছ থেকে 20 লক্ষ ভ্যাকসিন পেয়েছি। আমরা আশা করছি আগামী 27 তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস কুর্মিটোলা জেনারেল হসপিটালই হবে আশা করছি। এখন পর্যন্ত সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। বাংলাদেশ সরকারের কেনা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান আসবে আগামী সোমবারের মধ্যেই। একথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়কপথে আসবে দিল্লিতে। পরে দিল্লি থেকে বিমানে ঢাকায় আনা হবে। 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ আমাদের সরকার কিনেছেন, যেটা নাকি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের এখানে আসবেন এবং এই মাসেই 2-1 দিনের মধ্যেই 25-26 তারিখের দিকে আমাদের এই প্রথম চালানটা আসার কথা। এবং আমরা এটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে উদ্বোধনের পর পর্যায়ক্রমে করোনার টিকা দেয়া হবে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের 7344 কেন্দ্রে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন পুনর্বিন্যাস করছে সরকার। এর নতুন নাম হচ্ছে নারী নির্যাতন দমন আইন। এতে ধর্ষণের শিকার নারীর গর্ভপাতকে বৈধতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া 16 বছরের কম বয়সী শিশুর সম্মতিতে শারীরিক সম্পর্ককেও ধর্ষণের সংজ্ঞায় আনা হয়েছে। এটি সংসদের চলতি অধিবেশনেই উত্থাপিত হতে পারে। দেশে বছরে স্বপ্রণোদিত গর্ভপাত 11,94,000। 8 দিনে গড়ে এ সংখ্যা 3,271। 2014 সালে এই জরিপ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুথমেকার ইনস্টিটিউট। যদিও দেশের বিদ্যমান আইনে গর্ভপাত অবৈধ, সে কারণেই শুধু ধর্ষণের শিকার নারীর জন্য গর্ভপাতের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ঢেলে সাজাচ্ছে সরকার। খসড়ায় বলা হয়েছে, এক্ষেত্রে 10 সপ্তাহের মধ্যে বা জীবনহানির ভয় থাকবে না এমন সময় পর্যন্ত গর্ভপাত করানো যাবে। খসড়াটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে আইন কমিশন। আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথডগুলো আছে সেই মেথডে তাদের গর্ভপাত হয়ে যায় অনেক সময়। তো এইখানে যেটা করা হয়েছে, অবশ্যই তাহলে দেখা যাচ্ছে যে এই আইনে যদি অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় তাহলে যে অন্যান্য যে উপায়গুলো ছিল সেটা না করে তারা আইনগত স্বীকৃত হিসাবেই তারা গর্ভপাতটা করাতে পারবেন, তাতে তাদের হেলথ সেফটি থাকবে। তবে চিকিৎসকরা বলছেন, শুধু ধর্ষণের শিকার নারী নয়, গর্ভপাতের বিধান সীমিত না করে বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন,
নারীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনাতেই পূর্ণাঙ্গ আইন দরকার। শুধু ধর্ষণ নয়, অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি ঘটে, যেটা হয়তো প্রতারণার কোনো সম্পর্কের মাধ্যমে হতে পারে। শুধু এই গর্ভপাত বিষয়টি ভিকটিমের জন্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। আর একজন নারী যে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী হয়েছেন, এটা প্রমাণ করাও অনেক দুরূহ ব্যাপার। প্রস্তাবিত খসড়ায় ধর্ষণে জন্ম নেয়া শিশুর ভরণ পোষণের দায়িত্ব ধর্ষক পিতা বা রাষ্ট্রকে দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তে বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকের জবাবদিহিতার কথা। চলতি অধিবেশনেই এটি সংসদে উত্থাপন হতে পারে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোর পাশের ভবনের আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 7:40 আগুনের সূত্রপাত হয়। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা যতটুকু জেনেছি যে সকাল 7:40 আগুনের সূত্রপাত, এবং আপনি কি এখান থেকে আমাদেরকে জানাবেন যে ঠিক কিভাবে আগুনের সূত্রপাতটা হলো এবং আশপাশে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, আর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কতটি ইউনিট এখানে পুরোপুরি কাজ করেছে? দেখুন, ফায়ার সার্ভিসে সব মিলে 10টি ইউনিট এখানে কাজ করছে এবং আগুন কিন্তু 7:40 এখানে লাগে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে দৃশ্যত আগুন বাইরে থেকে সেই অর্থে দেখা যাচ্ছে না, এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে পানি কিন্তু ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া হচ্ছে, এবং একেবারে উপরে যে ফ্লোর, আমি যদি বলি 7 তলাতে কিন্তু মূলত আগুন 6 তলা এবং 7 তলা এই দুটি ফ্লোরেই আগুন লেগেছে। এবং ক্ষয়ক্ষতির কথা যদি বলতে যাই, সেই অর্থে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা যাবে না, কারণ আগুনকে প্রথমে নিয়ন্ত্রণে আনতে হবে, তারপর নির্বাপন করবে, তারপরে গিয়ে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটি জানা যাবে। যেহেতু এটি একটি গার্মেন্টস এবং 8টা থেকে সাধারণত গার্মেন্টস গুলো চালু হয়ে থাকে, সেই অর্থে সেই সময় যখন আগুন লেগেছিল তখন ভিতরে কোনো কর্মী ছিল কিনা বা কেউ ছিলেন কিনা সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেটা বোঝা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের একেবারেই এই ভবনটির ছাদে, মানে 6 তলার ছাদে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সেখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে তারা এই আগুনটি নেভানোর চেষ্টা করছেন। এখন বলা যায় যে আগুন আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের ঘোষণা সেই অর্থে না দিলেও কিন্তু এখন পর্যন্ত আগুন সেই অর্থে দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় ধোঁয়া দেখা গেলেও আগুন সেই অর্থে নেই, এবং ফায়ার সার্ভিসের যেই গাড়িটি রয়েছে সেই গাড়ি দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এবং যেহেতু এটি গার্মেন্টস, আপনি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে আসলে যারা গার্মেন্টস কর্মী রয়েছেন, গার্মেন্টসে এই গার্মেন্টস যারা কাজ করতেন তারা কিন্তু আসলে বাইরে এসে অপেক্ষা করছেন। তারা অনেকেই সকালবেলা এখানে এসেছিলেন তাদের কাজে যোগদান করার জন্য, কিন্তু সেই অর্থে তারা কাজে আর ভিতরে প্রবেশ করতে পারেনি। যদিও 8টায় অফিস থাকলে 7:30 থেকে কর্মীরা ভিতরে প্রবেশ করা শুরু করেন, তারপরেও কি পরিমাণের ওয়ার্কার বা শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করতেন তারা ভিতরে গিয়েছিলেন সেই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো কিছুই জানা যায়নি, কারণ যেহেতু 7:40 লেগেছে, এখন 9:05 মতো, মানে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তবে যে বিষয়টি হচ্ছে যে হতাহতের সেই অর্থে সম্ভাবনা নেই, এমনটি কিছুক্ষণ আগে এখানে থাকা একজন আমাকে জানালেন, কারণ ভিতরে যখন এই আগুনের সূত্রপাত হয় তখন ভিতরে লোকজন না থাকায় হয়তো হতাহতের সম্ভাবনা একেবারেই কম। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গার্মেন্টস রয়েছে ওলিও অ্যাপারেলস লিমিটেড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে মানে প্রবেশ যেই দরজাটি রয়েছে সেই প্রবেশ গেইটে মূলত গার্মেন্টসের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং ভিতরে তারা গিয়েছেন বলে জানা গেছে। আসলে কোন ফ্লোরে কি রয়েছে এবং কয় তলায় গার্মেন্টসের কোন সরঞ্জাম রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা না গেলেও আমরা যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে যে এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি, এবং যে আগুনটি মোটামুটিভাবে বাইরে থেকে আসলে একেবারেই নিয়ন্ত্রণে, বোঝা যাচ্ছে যে বাইরে থেকে নিয়ন্ত্রণে এসে গেছে। এবং একটি বিষয় হচ্ছে যে এখানে যে উপরের ছাদটি, আমি যদি বলি উপরে একেবারে টপ যে ফ্লোরটি রয়েছে 6 তলা, তার উপর ছাদ, সেইখানে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রবেশ করে তারা কাজ করছেন। একটি বিষয় হচ্ছে যে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং যেই জায়গাটিতে আগুন লেগে থাকে সেখানে যদি সেই পর্যন্ত যদি ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারেন, তার মানে ধরেই নেওয়া যায় যে আসলে আগুনতে প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কী পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে সে কিন্তু কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানা যাবে। রাজধানীর কমলাপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান।
আইনশৃঙ্খলা বাহিনীর জব্দ করা বিষ সাপের কিনা তা প্রমাণ না হলেও প্রতিবেশী দেশের চোরা কারবারিদের সঙ্গে যোগসাজশে দেশে হচ্ছে খামার, আর সেই বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধের বাজারে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় খামার করা গেলে তা বৈধভাবেই বিক্রি করা যাবে আন্তর্জাতিক বাজারে, কমে আসবে পাচারের প্রবণতাও। ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গাজীপুরের কাপাসিয়ায় উদ্যোক্তা হওয়ার স্বপ্নে সাপের খামার করেন দুই তরুণ। চলে কয়েক বছর। সেই বিষ তারা বিক্রিও করেন চোরাকারবারিদের কাছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ হতেই পারে, আমরা তথ্য নিতেই পারি যে কীভাবে জিনিসগুলো ভালো থাকে। আমি যেহেতু করছি, এটা কীভাবে করা যায়, কীভাবে অনুমোদন নেয়, ওই দেশের সরকার কীভাবে অনুমোদন দিছে। ইন্ডিয়াতে দেখছি, ইন্ডিয়ার একজন খামারের সাথে আলাপ করছিলাম। একইভাবে নতুন বাজারের আশায় বসতবাড়িতে খামার চালাচ্ছিলেন শ্রীপুরের আরও একজন। আর ধরাছোঁয়ার বাইরে থেকে দীর্ঘদিন ধরে নিজের খামারের বিষ পাচার করে যাচ্ছিলেন এই চক্রের প্রধান খোকন নামে এক ব্যক্তি। আমাদের কাছে মানুষ আছে, আমি সরাসরি না এসে দিলে আলাপ করে দিতে পারবো। উনি পাঠায় কোথায়? আর এই বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধের চোরাই বাজারে। ভিয়েতনাম চায়না বর্ডারের দিক দিয়ে খুব সম্ভবত জিয়াংজু একটা অঙ্গরাজ্যের বর্ডার দিয়ে ওই 2 বছরে প্রায় মোর দেন 2 মিলিয়ন অ্যানিমেল বা স্পেশালি স্নেকের স্টাফ বা স্কিন বলেন, পুরো স্নেক বলেন, ভ্যানম বলেন, বিভিন্ন ধরনের সবকিছু ওরা ওই দিক দিয়ে ট্রান্সফার হয়েছে। কোথায় গেছে? চায়নাতে ঢুকছে। চায়নাতে একটা ইন্ডিজিনাস মেডিসিনের বিশাল একটা মার্কেট আছে, যে মার্কেটের কারণে ওখানে স্নেকের একটা ফ্লো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকেই পাই। একই কারণে সাপুড়েদের সঙ্গেও যোগাযোগ আছে চোরাকারবারিদের। তবে এসব খামারের বিষ ব্যবহার করে না আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, কাজে আসে না গবেষণায়ও। প্রাইভেট যে ফার্মগুলা স্নেকের, কেউ এই ধরনের এই প্রোটোকলগুলো মেনটেন করে না। নট এ সিঙ্গেল ওয়ার্ড অফ দিস প্রোটোকল। সো ওদের এই ভেনমগুলো কখনোই আমরা গ্রহণ করব না। এছাড়া সাপের বিষ দিয়ে যে ওষুধ তৈরি হয় তার কাঁচামাল আন্তর্জাতিক বাজারে সুলভ, জানিয়েছেন শিল্প মালিকেরা। যখন এপিআই ফাংশনিং শুরু করবে তখন এই চোরা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই চোরা কারবারিদের ধরতে অভিযান চালানো হবে বলছে র্যাব। একটি নিষিদ্ধ দুষ্প্রাপ্য জিনিসকে পরিবহন, বিপণন, বাজারজাত করার অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষকে প্রতারণা করা এবং সাধারণ বা মানুষদেরকে ভুক্তভোগী করার জন্য র্যাব এই ধরনের অভিযান পরিচালনা করে থাকে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতায় খামার করার অনুমতি দিলে চোরাচালান কমে আসবে, আর সেই বিষ থেকে বৈধভাবেই আসতে পারে বৈদেশিক মুদ্রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম রাফি দেশে ফিরে বনে যান স্বর্ণ ব্যবসায়ী, দেখান কম দামে স্বর্ণ এনে দেওয়ার প্রলোভন। আর তার গড়া চক্রটি 2 বছরে 10 জনের কাছ থেকে হাতিয়েছে প্রায় 20 কোটি টাকা। রাফি ও তার 3 সহযোগীকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছেন গোয়েন্দারা। রফিকুল ইসলাম রাফির সঙ্গে এক বন্ধুর মাধ্যমে কুমিল্লার ঠিকাদার আবুল কালাম আজাদের পরিচয় 9 ডিসেম্বর। নিজেকে পোশাক ব্যবসায়ী পরিচয় দিয়ে রাফি জানায় পোশাকের আড়ালে স্বর্ণ এনে মাঝে মধ্যেই কম দামে বিক্রি করে সে। দেয় 2.5 কোটির স্বর্ণ 1,35 লাখ টাকায় এনে দেওয়ার প্রস্তাব। পরে 5 তারকা হোটেলে বসে পে অর্ডারে হয় লেনদেন। গোয়েন্দারা তদন্ত শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার করা হয় রাফি সহ 4 জনকে। পুলিশ বলছে এ চক্রটির প্রধান রাফি দীর্ঘদিন ছিল মালয়েশিয়ায়। দেশে তার স্বর্ণ ব্যবসার নামে প্রতারণা শুরু 2018 সালে। তার হয়ে স্বর্ণ কিনতে আগ্রহীদের খুঁজে বের করেন হাসান আলী। ইকবাল কবির ও নিক্সন মিয়ার দায়িত্ব পে অর্ডার ভাঙিয়ে টাকা তোলা। 1,35 লাখ টাকা যে পে অর্ডার করেছে, এটা আমরা দেখব যে পে অর্ডারের বিপরীতে কি আপনার যে পে অর্ডার করেছে তাকে ইনফর্ম করা হয়েছিল কিনা। গোয়েন্দারা বলছে চক্রটি 2 বছরেরও বেশি সময় ধরে এ প্রতারণা করছে। আস্থা অর্জনে চলাফেরা করত পাজেরোতে, ব্যবসায়িক আলোচনা হতো 5 তারকা হোটেলে, কোটি টাকার নিচে কোনো লেনদেন হতো না। তারা বোধহয় একটা গাড়ি ব্যবহার করে, গাড়িটা ভাড়া করে নিয়ে আসে এবং মাসে প্রায় গাড়ির ভাড়ায় বোধহয় 6 লক্ষ টাকা দেয়, একটা পাজেরো জিপ গাড়ি। যে যখন ধরেন একজন গ্রাহক পর্যায়ে বা যে প্রতারিত হবে তাকে বিশ্বাস করানোর জন্য যখন দেখে যে একটা প্রাডো জিপ গাড়ি বা একটা হেয়ার গাড়ি ইউজ করা হচ্ছে, তখন তো মনে হয় যে না আসলে এদের একটা আছে, ক্যাপাবিলিটি আছে বা এরা ক্যাপাবল। সেই চিন্তা ভাবনা থেকে ওয়েস্টিন, লা মেরিডিয়ান এইসব হোটেল এরা বেছে নেয়। চক্রটির আরও 4 সদস্যকে গ্রেপ্তারে অভিযানে আছে গোয়েন্দারা।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। করোনার কারণে 2020 সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার। আয় বৈষম্য না কমলে দারিদ্র্য বিমোচনে পিছিয়ে যাওয়ার শঙ্কা। আগারগাঁও সাইকেল লেন দখল, চলছে রমরমা ব্যবসা। দখলদার উচ্ছেদ হবে জানালেন মেয়র। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার বিজ্ঞাপন দিয়ে চলছে অভিনব প্রতারণা। টাকা হাতিয়ে নেওয়ার পর আইডি হ্যাক করে তা ফিরিয়ে দেওয়ার নামে আবারও অর্থ আদায়। এমন এক প্রতারক চক্র শনিবার ধরা পড়ে গোয়েন্দা পুলিশের অভিযানে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কাছে সোনার হরিণ ব্লু ব্যাজ। নিজের আইডির নিরাপত্তা, জনপ্রিয়তা বা ব্যবসায়িক প্রচার পুরোটাই বহুগুণে বাড়িয়ে দিচ্ছে এই ব্লু ভেরিফাইড ব্যাজ। আর তাতেই অনেকের দৌড়ঝাঁপ আইডি ভেরিফাইডের দিকে। নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই ফেসবুক আইডি ভেরিফাইড করা হবে, এমন বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল অন্য ভেরিফাইড আইডি থেকেই। আর সে ফাঁদেই পা দিয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহমেদ। প্রতারকের চাহিদা মাফিক টাকা দেওয়ার পর উল্টো পড়েছেন প্রতারণার ফাঁদে। টাকা লাগবে, এত টাকা দিলে আমাকে আইডিটা ব্লু ভেরিফাই করে দেবে, এবং সে নিজেকে একজন কানাডিয়ান নাগরিক হিসাবে পরিচয় দেয়। তারপর আমি একসময় আমার ইউজার নেম পাসওয়ার্ড দিই, তারপর ও কি করে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলে। পরবর্তীতে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে যে আমাকে ওকে যদি 1 লক্ষ টাকা দিই তাহলে আমার এটা ফিরিয়ে দিবে। এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে নরসিংদীর শিবপুর থেকে শনিবার গ্রেপ্তার হন এই চক্রের হোতা সৈকত মিয়া। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রথমে মিশরীয় একটি গ্রুপের কাছ থেকে $400 ব্লু ভেরিফাইড আইডি কিনে সে। পরে সে আইডি থেকে বিভিন্ন গ্রুপে দেয়া হয় আইডি ভেরিফাইডের বিজ্ঞাপন। ভেরিফাইড এক্সপার্ট বলে সে বিজ্ঞাপন দিত। 10,000 টাকা দিয়ে যখন সে ভেরিফাইড করার জন্য সবাই তার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন তার কাছে দিত, তখন সে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ওই আইডি কিংবা পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত, নিয়ে সেটা অন্য কোনো গ্রুপে বা অন্য কোনো ব্যক্তির কাছে সে আইডিটা পুনরায় সে বিক্রি করে দিত। আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কারো আইডি ভেরিফাইড সম্ভব না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির উপরে বেসড করে কিন্তু একটা ব্লু ভেরিফাইড ব্যাজ ওদেরকে প্রদান করা হয়। সো এটার জন্য শর্ত হচ্ছে যে তাকে উইকিপিডিয়া প্রোফাইল থাকতে হবে, তারপর তার নামে বিভিন্ন নিউজ থাকতে হবে, এবং কাদেরকে দেয়, সেলিব্রিটি বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র পারসনকে। গ্রেপ্তার সৈকতের সাথে হাজারের বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এই গ্রুপের সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 24 জানুয়ারি, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী। বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় গণ অভ্যুত্থান দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে 1966 সালে ঘোষণা করেন 6 দফা, যা স্বাধিকার আন্দোলনকে বেগবান করে। তৎকালীন স্বৈরশাসক গণ আন্দোলনকে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা করেন। বঙ্গবন্ধু সহ অন্য আসামিদের মুক্তি এবং সামরিক শাসন উৎখাতের দাবিতে 1969 সালের 24 জানুয়ারি দমন, পীড়ন ও শান্ত আইন উপেক্ষা করে মিছিল করে জনতা। মিছিলে পুলিশ গুলি করলে শহীদ হন মতিউর রহমান। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দু দলের মেয়র প্রার্থীর ইশতেহারে গুরুত্ব পেয়েছে নগরীর জলাবদ্ধতা নিরসন। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর 37টির বিপরীতে বিএনপির প্রার্থী ডক্টর শাহাদতের প্রধান প্রতিশ্রুতি 9টি। জলাবদ্ধতার বাইরে যানজট নিরসন, পরিচ্ছন্নতা জোরদার, মশা নিধনের মতো বিষয়গুলো সামনে এনেছেন দুজনই। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই নানা প্রতিশ্রুতিতে ভোট টানার চেষ্টায় বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তাদের ইশতেহারও এলো একই দিনে। দুজনের ইশতেহারের মূল প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসন, আছে আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ও।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সেবা সংস্থাগুলোর সঠিক সমন্বয়ে নগরীর চেহারা পাল্টে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সবার মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে যেটা বাস্তবসম্মত হবে, যেটা উন্নয়নের জন্য টেকসই হবে, যদি পরিকল্পিত নগরের জন্য বাস্তবসম্মত হবে, সেই পরিকল্পনা আমি গ্রহণ করব। নগরীর জামালখানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নগর পিতা নয়, সেবক হয়েই নগরীকে গড়তে চান তিনি। নগরবাসীকে অন্যায্য কর আরোপ হতে ভারমুক্ত রাখা সহ প্রভূত উদ্যোগ জরুরি। অবৈধ দখল উচ্ছেদ, স্বজনপ্রীতি মুক্তকরণ এবং জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ উত্তরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ইশতেহারের আশা জাগানিয়া প্রতিশ্রুতি যাতে কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধের মতো বিষয়ে সুস্পষ্ট কার্যক্রমের উপর জোর দিচ্ছেন তারা। বাস্তবে নির্বাচনে যে ইশতেহার দেয়া হয় সেটা হচ্ছে একটা কাজীর গরু, সেটা কেতাবে থাকে, গোয়ালে থাকে না। আমরা আশা করব ভবিষ্যতে সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব, ওনারা এই বিষয়ে আন্তরিক হবেন, যত্নবান হবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ 27শে জানুয়ারি, পুরোপুরি ইভিএমে হবে ভোট গ্রহণ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুর্নীতি কিছু মানুষের অভ্যাস বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, তাদের ঠেকাতে সরকারি ক্রয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতি ইজিপির কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তবে বিশ্লেষকরা জানান, দুর্নীতি বন্ধে প্রযুক্তির পাশাপাশি আইনের প্রয়োগ জরুরি। সরকারি ক্রয়ের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি চালু হয় 2012 সালে। বর্তমানে 1300-এর বেশি সংস্থা ইজিপির মাধ্যমে ক্রয় করছে। এতে টেন্ডার দাখিল নিয়ে ঝামেলা দূর হয়েছে। বিশ্বব্যাংকের জরিপ বলছে, টেন্ডার প্রক্রিয়ায় কাগজের ব্যবহার ও অন্যান্য খরচ প্রায় 7% কমেছে। এতে 2018-19 অর্থ বছরে সাশ্রয় হয়েছে 9,000 কোটি টাকার বেশি। আগে মনে আছে সোনাপান্ডা লোকেরা বাক্সের কাছে যেতে দিত না, সুতরাং ভালো ভালো টেন্ডাররা ড্রপই করতে পারতো না। এখন তো আলাস্কায় বসেও টেন্ডার ড্রপ করতে পারবে। সুতরাং এই যে বিশাল একটা পরিবর্তন, এইটা দুর্নীতিকে কমিয়েছে। আগ্রাসী দুর্নীতি যে লুট করে নিয়ে যাব, এইটা বোধহয় আর হচ্ছে না। আর কিছু দুর্নীতি কিছু লোক করে, এটা তার অভ্যাস। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক অভিযোগ করেন, প্রযুক্তির ব্যবহারের পরও দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আইনের সঠিক প্রয়োগের তাগিদ। আপনি একটা সিক্রেট মেমো যদি তৈরি করে দেন, আপনি দেখবেন যে আপনার টাইপিস্ট এটা ফাঁস করে দিয়েছে, বা যে কুরিয়ার সে এটা বলে দিয়েছে কাউকে। আমাদের মুখটা খুব পাতলা, হ্যাঁ। তো কাজেই আমাদের সেজন্য বললাম যে আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কালচার, এটা আমাদের মাথায় রেখেই আমাদেরকে সমাধানের পথ বের করে আনতে হবে। নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাটা কিভাবে বাড়ানো যায়, সেই মানসিকতার কথা যদি আমরা বলি, তাহলে হ্যাঁ। গত অর্থ বছরে সরকারি ক্রয়ে 62% খরচ হয়েছে ইজিপির মাধ্যমে। টেন্ডার প্রক্রিয়ার সময় 100 দিন থেকে 58 দিনে নেমে এসেছে মাত্র 3 বছরে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 সালের তুলনায় 2020 সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আর অতি দারিদ্র্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28.5 ভাগে। সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর বিভাগে। শনিবার করোনায় দারিদ্র্যের হার নিয়ে এক অনলাইন আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম। দারিদ্র্যের হার ও আয় বৈষম্য কমানো না গেলে দারিদ্র্য বিমোচনে দেশের অর্জন অনেকটা পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। 2018 সালের সাথে গত বছর দেশে দারিদ্র্য এবং জীবিকার সাথে তুলনামূলক গবেষণা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম। গবেষণায় উঠে এসেছে 2020 সালে করোনার প্রভাবে দেশে দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 42 ভাগে। মহামারীতে কাজ হারানো, পারিশ্রমিক না পাওয়া, কর্মক্ষেত্র বন্ধ হওয়া সহ বিভিন্ন কর্মসংস্থান সমস্যার মুখোমুখি হয়েছে অনেকেই। এতে করে আয় কমায় শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য বহির্ভূত খাতে ব্যয় কমেছে ব্যাপক হারে। ফুড, নন ফুড এক্সপেন্ডিচার এবং টোটাল এক্সপেন্ডিচার বড় ধরনের একটা আমরা দেখছি যে ফল দেখছি। এটা কিন্তু আমাদের ওটা মাথা রেখে করতে হবে যে এটা কম্পারিজনটা হচ্ছে একটা 2020 একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার। বাংলাদেশ খুব সম্ভবত
1971 এর পরে এরকম একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার, এত অ্যাবনর্মাল ইয়ার খুব সম্ভবত কখনো পাইনি। করোনার প্রভাবে বেড়েছে দরিদ্রতা এবং আয় বৈষম্য। এই হার কমানো না গেলে দেশ দারিদ্র্য বিমোচনের অর্জন থেকে অনেকটাই পিছিয়ে। উন্নয়নে এসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। সকালে রাজধানীর মতিঝিলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি রিজওয়ান রহমান। দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে ডিসিসিআই। এতে উঠে আসে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নানা বিষয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, করোনার মধ্যে দেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক। এতে ছোট উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু এ খাতের প্রতিবন্ধকতাও প্রকট হয়েছে এ সময়ে। ব্যাংকে নানা শর্তের কারণে ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না, তাই তাদের সহায়তায় আলাদা ব্যাংক গঠনের পরামর্শ তার। SME bank can be established. সেটা আমরা যখন সামনে উইল গো ফর দ্য পলিসি অ্যাডভোকেসি উইথ দ্য বাংলাদেশ ব্যাংক, উইথ দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, সেখানে আমরা এটা রেজ করবো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস আইডিয়া। উই ক্যান ডু দ্য পলিসি অ্যাডভোকেসি, বাট এটা করার দায়িত্ব হবে সরকারের, সেটা আমাদের না। দেশের জিডিপির 25% আসে এসএমই খাত থেকে। প্রতিনিয়ত এ খাতের উদ্যোক্তা বাড়ছে, তাই টেকসই প্রবৃদ্ধির জন্য সময় উপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ব্যবসায়ীদের। 10 জনের মধ্যে 7 জনের এমপ্লয়মেন্ট সারা দুনিয়ায় ইজ ক্রিয়েটেড বাই SMEs, not those mass employers, not those big factories যারা 30-40 হাজার লোক করে। 30-40 হাজার লোকের ফ্যাক্টরি আছেই বা কয়টা দুনিয়া, বাট SME তো ক্লাস্টার্স অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেশের শেয়ার বাজারকে আরও গতিশীল করতে ধাপে ধাপে কর্পোরেট কর হার কমানোর আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া মাসের শেষ দিকে রাজধানী বাদে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকেই কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী সহ সারা দেশ। মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে বেলা 12টা পর্যন্ত। ব্যাহত হচ্ছে ফেরি ও বিমান চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা এরকমই থাকবে, তারপর পরশুদিন থেকে গ্যাজুয়াল তাপমাত্রা আবার বাড়া শুরু করবে, কিন্তু দিনের তাপমাত্রা বাড়বে না। যেহেতু দিনের তাপমাত্রা ঘন কুয়াশা থাকবে, এই জন্য দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগবে। বিশেষ করে ঢাকাতে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে পঞ্চগড়, শ্রীমঙ্গল, রাঙামাটি সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও নেই শৈত্যপ্রবাহ। যেটা শৈত্যপ্রবাহ এখন আসছে এটা খুবই অল্প কয়েকটা জায়গায়, যেটা হচ্ছে রাঙ্গামাটি, এদিকে তেঁতুলিয়া এবং শ্রীমঙ্গল, এই জায়গায় মৃদু আকারে শৈত্যপ্রবাহ আছে। আর যেটা হচ্ছে আর এই রাতে তাপমাত্রা ওইভাবে কমবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে মৃদু শৈত্যপ্রবাহ আছে এটাও হয়তো চলে যাবে। কিন্তু যেহেতু দিনের বেলা ঘন কুয়াশা রয়েছে এবং ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর ঢাকাতে ওই ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। মাসের শেষে আবারও রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যা অব্যাহত থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছর না ঘুরতেই দখল হয়েছে আগারগাঁওয়ের প্রথম সাইকেল লেন। সম্প্রতি শ্যামলীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চললেও পার পেয়ে গেছে অবৈধ দখলদাররা। এতে সাইকেল লেনের সুফল না মিললেও চলছে রমরমা ব্যবসা। আগারগাঁওয়ে সাইকেল লেন কিভাবে দখল হলো সে গল্প শোনাচ্ছিলেন ফল ব্যবসায়ী সেলিম। তার দাবি, রাস্তায় দোকান বসাতে মাসে দিতেন 5 থেকে 6 হাজার টাকা। দোকান থেকে আপনার প্রায় এই দোকান থেকে প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা খরচ আছে। 12 জানুয়ারি আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে সাইকেল লেন চোখে পড়েনি তাদের। এতে মোটা অঙ্কের বাণিজ্য বন্ধ হচ্ছে না। দোকানদাররাও দিচ্ছেন নানা খোঁড়া যুক্তি। দোকানটা ছোট, আশপাশে জায়গাও নাই, তো আমরা এই জন্য দিতেছি যে আবার উঠে দিলে আমরা চলে যাবো, এখানে আমরা তো স্থিরস্থায়ী না, যদি বলে না করতে না করবো না। আর পুলিশের দাবি, অবৈধ দোকান বসলে হটিয়ে দিচ্ছেন তারা। আমাদের জানা সত্ত্বে আমরা কাউকে বসতে দেই না, বা ওইরকম আমাদের সাথে কারোর সাথে কোনো লেনদেন বা আমাদের কোনো পারমিশনও নাই তাদের। যদি কেউ বসে থাকে সেটা হচ্ছে একটা অবৈধ বসা। এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। 9 কিলোমিটারের এই সড়কে 285 মিটারের সাইকেল লেনের কাজ 2019-এর নভেম্বরে শেষ করে সিটি কর্পোরেশন। তবে তদারকির অভাবে তা কোনো কাজেই আসছে না।
বিভিন্ন পয়েন্টে অনেক সাইকেলিং পয়েন্ট থাকে না, তো আমরা চাই যাতে যে সব জায়গায় যদি সাইকেলিং পয়েন্টটা থাকে তাহলে আমরা ওই নির্দিষ্ট পয়েন্ট অনুসারে আমরা চালিয়ে যেতে পারি। সাইকেল লাইনটা এরকম ফ্রি থাকে, অল টাইম ফ্রি থাকে, তাহলে তো আমরা সুন্দরভাবে এই রোড দিয়ে চলাচল করতে পারি। এমনিতেই তো ঢাকা শহরে সাইকেলের জন্য রাস্তা এমনিতেই কম বানানো হয়েছে, প্লাস সাইকেল লেন তো বলা যায় 90%ই নাই। ভ্যান, তারপর বিভিন্ন লোকেরা মোটর সাইকেল গাড়ি পার্কিং করে রেখে দিছে, আমরা সেই জায়গায় চালাতে পারছি না। উত্তর ঢাকার মেয়র বলছেন সব অবৈধ দখলদারি উচ্ছেদ হবে। পর্যায়ক্রমে আরও কিছু সড়কে আছে সাইকেল লেন করার পরিকল্পনা। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান। এই অবৈধদের জন্য সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। এর আগে 28 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ উচ্ছেদ অভিযানের সময় সাইকেল লেনে থাকা পুলিশ বক্স ভেঙে দেয় সিটি কর্পোরেশন। সাইকেল লেন তৈরির বিষয়টি যতটা আশা জাগিয়েছিল সাইক্লিস্টদের মধ্যে, এখন ততটাই হতাশ তারা। দাবি জানাচ্ছেন সাইকেল লেন আরও বাড়ানোর, তবে অবশ্যই থাকতে হবে দখলমুক্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিনে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে, এখনও নিখোঁজ আছেন আরও 9 জন। শনিবার ভোরে সেন্ট মার্টিনের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে এফ জানজাবিল নামের ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ কয়েকজনকে উদ্ধার করে। কোস্টগার্ড চট্টগ্রাম অফিসারের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা সহ নৌবাহিনীর 2টি জাহাজ অভিযান চালাচ্ছে। সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন এজাহারভুক্ত ও 1 জন সন্দেহভাজন আসামি। এই পর্যন্ত এই হত্যা মামলায় মোট 6 আসামিকে গ্রেপ্তার করা হলো। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজিত প্রার্থী সাদত হোসেনের ছোট ভাই এনামুল হাসান, সানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল। এছাড়া উল্লাপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার হয় সন্দেহভাজন সাইফুল ইসলাম। গত 16 জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। কিশোরগঞ্জের মিঠামইনে ইজারা নেয়া সরকারি জলমহাল হাতুরিয়া নদী থেকে জোর করে মাছ ধরার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, প্রশাসনের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় হাতুরিয়া নদীর সরকারি জলমহালটি 2019 সাল থেকে 6 বছরের জন্য ইজারা নেয় মালিউন্দ মৎস্যজীবী সমবায় সমিতি নামে একটি সংগঠন। 40 জেলে এই জলমহলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান বুরহানুদ্দিন চৌধুরীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জলমহল থেকে জোর করে মাছ নিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা। আমরা এই নদী থেকে আমরা মাছ মারতে পারি না, ওনারা খুব প্রভাবশালী লোক, ওনারা মাছ মারে জায়গা। এইভাবে আমরা ওখানে এই দুর্দশা নিজে ফিরে বুঝি, ওখানে আমরা আইনও গেলেও আমরা কিন্তু বিচার পাইতেছি। তবে অভিযোগ অস্বীকার করে বুরহানুদ্দিন বলেন, হাতুরিয়া নদী সংলগ্ন নিজস্ব পুকুর থেকেই মাছ ধরেন তিনি। এটা আমার নিজস্ব জায়গা, এখানে আমি পুকুর করে নিয়েছি, 5টা পুকুর আছে আমার এখানে। পুকুরের মধ্যে আমি মাছ মারতেছি। তার বই যে পাশে জমি হাতুরিয়া নদীর পাশে, তাই বললে তো তার মাছ না। ক্ষতিগ্রস্ত জেলেরা প্রশাসনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই অভিযোগের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনের ভূমিকা বলা হয়েছে এবং সে এবং আমি নিজে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে আমরা যাব এবং এই অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে আমরা যাচাই করে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর এই প্রতিবেদন প্রেরণ করব অতি শীঘ্রই। গত বছর ঘাগড়ায় বেড়িবাঁধ নির্মাণের জন্য হাটুরিয়া জলমহল ড্রেজিং করায় এক দফা ক্ষতিগ্রস্ত হন জেলেরা। এই ক্ষতি পুষিয়ে ওঠার আগে জলমহলের অভয়াশ্রম থেকে মাছ নিয়ে যাওয়ায় দিশেহারা তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে 2,38,55,545 টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। এই টাকা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানার উন্নয়ন ও গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদের মেঝেতে টাকা গুনছে কয়েকশো মাদ্রাসা ছাত্র। এসব টাকা মসজিদের দানবাক্স থেকে পাওয়া। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললে প্রতিবারই পাওয়া যায় কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। 3 মাস পর পর দানবাক্স খুললেও এবার খোলা হলো 5 মাস পর। এ মসজিদে মানত করলে রোগবালাই সহ মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসে দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানত করে এখানে। দান খরচ করলে মনের বাসনা অনেক কিছু আল্লাহ পূরণ করে দেয়, আর ভালো কাজ হাসিল হয়। যে নিয়তে দান করে আল্লাহর মতো পূর্ণ হয়, যার জন্য অনেক আমাদের এলাকার অনেক লোক আসে, আমিও মাঝে মাঝে আসি। মসজিদের 8টি লোহার দানবাক্স থেকে এবার মিলেছে নগদ 2,38,55,545 টাকা। এতিমখানার বাচ্চারা গণনায় কাজে সহযোগিতা করছে, ব্যাংকের যারা ব্যাংকার তারা সহ কর্মচারী যারা আছে সবাই এখানে থাকছে। আমাদের এখানে আনসার ব্যাটালিয়ন ডেপ্লয়েড আছে। মসজিদ পরিচালনা কমিটি বলছে, দানের এসব টাকা পাগলা মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ গরিব ছাত্রদের মাঝে ব্যয় করা হবে। বিভিন্ন জনহিতকর কাজে এটা ব্যয় করা হয় এবং এটার একটা নীতিমালা আছে সুনির্দিষ্ট, যে কোন খাতে আমরা খরচ করতে পারবো। এটার একটা কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আসলে এটা খরচ করে থাকি। জনশ্রুতি আছে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে মসজিদের কাছে আসেন। তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে ওঠে মসজিদটি। কালক্রমে পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা একদিনে 13,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 5,74,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 21,28,000, আর সংক্রমিতের সংখ্যা 9,92,00,000-এর বেশি। একদিনে প্রায় 3,500 মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। 1,72,000 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,55,00,000 ছাড়িয়েছে। যুক্তরাজ্যে 1300-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি 1 লাখের কাছাকাছি। ভাইরাস শনাক্ত হয়েছে 33,552 জনের শরীরে। সংক্রমণ রোধে উচ্চ ঝুঁকিতে থাকা দেশ থেকে আসাদের 10 কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রাজিলে শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ। শনিবার এক নার্সকে দেওয়া হয় ভারত থেকে আসা টিকার প্রথম ডোজ। দেশটিতে মৃতের সংখ্যা 2,16,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 1,06,00,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর বিভিন্ন হাসপাতাল। নতুন করে 1,470 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ। রাশিয়ায় বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ প্রায় 100টি শহরে বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। আটক হয় 3,000-এরও বেশি বিক্ষোভকারী। এদের মধ্যে প্রায় 1,500-ই আটক হয়েছে মস্কো থেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর পুশকিন স্কোয়ারে বিক্ষোভে 4,000-এর বেশি মানুষ জড়ো হয়। তবে এই সংখ্যা 40,000-এর বেশি বলে জানিয়েছে রয়টার্স। সেখানে বিক্ষোভকারীদের লাঠিপেটাও করে পুলিশ। নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে জার্মানিতেও। পুতিনের সমালোচক নাভালনি 17 জানুয়ারি জার্মানিতে চিকিৎসা শেষে রাশিয়ায় ফেরেন। এরপরই তাকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেয় রাশিয়া। দেশে থাকা অবস্থাতেই তাকে নার্ভ এজেন্ট প্রয়োগের অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট টক শো উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন। লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে 87 বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ল্যারি কিং 1985 সাল থেকে 2010 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর সিএনএনে ল্যারি কিং লাইভ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। বিশ্ব নেতৃত্ব, চলচ্চিত্র তারকা সহ বিখ্যাত ব্যক্তিদের প্রায় 50,000 সাক্ষাৎকার নিয়েছেন তিনি। 1995 সালে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক রবিন ও ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ল্যারি কিং। এমি অ্যাওয়ার্ড সহ পেয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার। সাকিব তাইজুলদের স্পিন কোচ থাকছেন না ড্যানিয়েল ভেট্টোরি। এবার দীর্ঘমেয়াদী কাউকে নিয়োগ দিতে কাজ শুরু করেছে বিসিবি। অল্প সময়ের মধ্যে জানা যেতে পারে নতুন স্পিন কোচের নাম, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের নিউজিল্যান্ড সিরিজে কাজ করার মাধ্যমেই শেষ হতে পারে ভেট্টোরি অধ্যায়।
দেশে কিংবা বাইরে সব সময় বাংলাদেশের বড় শক্তি স্পিন অ্যাটাক। রফিক রাজ্জাকদের পর সাকিব মিরাজরাও সাফল্যের ধারা ধরে রেখেছেন। বিসিবিও কখনো কার্পণ্য করেনি তাদের গুরুত্ব দিতে। কোটি টাকা খরচ করে খণ্ডকালীন চুক্তিতে আনা হয়েছে ড্যানিয়েল ভেট্টুরির মতো কিংবদন্তিকে, তবে তাকে ফুল টাইম পাওয়া যায়নি কখনোই। সামনের ব্যস্ততা আর বড় আসরের কথা মাথায় রেখে বিসিবি এখন ফুল টাইম স্পিন কোচের খোঁজে। আমরা আসলে আরো বেশি সময় চাই, যে কোচই আসুক না কেন, কারণ এখন আমাদের টানা খেলা, এত কম সময়ের জন্য কোচ হবে না, সেজন্য আমরা অল্টারনেট খুঁজছি এবং আমরা কয়েকটা বেশ কিছু ইন্টারেস্টেড পার্সনের রেজুমেও পেয়েছি, ইন্টারেস্টও শো করেছে, কিন্তু এখন ফাইনালের 2-1 দিনের মধ্যে আমরা এটা ফাইনাল করতে পারবো। তারপরে আসলে ওই প্রশ্নটার উত্তর দিতে পারবো যে ভেট্টরি কতদিন থাকবে কি থাকবে না, আদৌ থাকবে কিনা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানেও প্রথম 2 ম্যাচের নায়ক স্পিনাররা। এখন সুযোগ ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের। বিসিবি সভাপতি বলছেন শেষ ম্যাচে বড় রদ বদলের সুযোগ নেই, তবে মূল কম্বিনেশন ঠিক রেখে 2-1টা পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথেও আমরা কি এখানে টেস্টে জিতেছি, তো আমাদের এখানে শক্তিশালী বা স্ট্রং অপোনেন্ট নিয়ে আমরা চিন্তিত না। আমরা যে জিনিসটা নিয়ে চিন্তিত যে আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরত আসা, আমাদের আগে যে ফর্মে ছিল আসে এবং নতুন কয়েকটা ছেলে সুযোগ পাচ্ছে, তারা যেন ভালো খেলতে পারে। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন কথা ছড়িয়ে পড়লেও বিসিবি প্রধান বলছেন তিনি এখনও এমন কিছুই শোনেননি। নিউজিল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কাতে টেস্ট খেলতে যাবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার 2 ওয়ানডেতে মন মতো উইকেট পেয়েছেন ক্রিকেটাররা। একই ধরনের উইকেট থাকবে চট্টগ্রামেও, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তৃতীয় ওয়ানডের পর সেখানে সিরিজের প্রথম টেস্ট। নিউজিল্যান্ড সফরের আগে দেশে ক্যাম্প না করে ক্রিকেটারদের পরিবারকে সময় দেওয়ার সুযোগ দেবে বোর্ড, বলছেন আকরাম। ঢাকায় সিরিজ জয় নিশ্চিত হয়েছে। করোনায় দীর্ঘ বিরতিতেও উইকেটে পরিবর্তন আসেনি। হোম অফ ক্রিকেটে মন মতো উইকেট পেয়েছেন সাকিব মিরাজরা। এবার চট্টগ্রামের পালা। বন্দরনগরীতে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে 2019-এর সেপ্টেম্বরের পর। চট্টগ্রামের উইকেট কখনোই টাইগারদের চাওয়ার বিপরীতে যায়নি, এবারও তেমনটাই হচ্ছে। ওয়ানডেতে ভরাডুবি হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে উইন্ডিজ। গ্যাব্রিয়াল রোজদের নিয়ে কিছুটা শক্তি ফিরে পাবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজ শেষের আগেই তাই তো ভাবনাতে সাদা পোশাকের ক্রিকেট। অন্য দল কি করে না করে সেটা আমরা মাথা না রেখে আমাদের স্ট্রেংথ কোনটা, আমাদের ক্যাপাসিটি কি, আমরা কোনটাতে কনসেন্ট্রেট করবো সেটা হলো ইম্পর্টেন্ট। যেভাবে আমরা 2টা ম্যাচ খেলেছি, এগুলো যদি সেই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা নেক্সট ম্যাচগুলো খেলি, তা আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা ভালো করবো। ঘরোয়া 2 আসরের পর উইন্ডিজ সিরিজেও বায়ু বাবলে থাকছেন ক্রিকেটাররা। 15 ফেব্রুয়ারি সিরিজ শেষ করে 9 দিন পরেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। মাঝের সময়টাই ক্যাম্প না করে ক্রিকেটারদের সুযোগ দেয়া হবে পরিবারকে সময় দেওয়ার। রেস্টেরও দরকার আছে, যেহেতু আপনি জানেন যে সবাই কোয়ারেন্টাইনে থাকে। ইটস এ ভেরি টাফ একটা জব, মানে টাফ জিনিস যে আপনার কোয়ারেন্টাইনে থাকাটা কষ্টের ব্যাপার। সো আমরা ওদেরকে ফ্যামিলিতে থাকার সময় দিব। শুরুর মোমেন্টাম পাওয়া গেছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সফরকারীরা। এই সুযোগ কাজে লাগিয়ে বাকি ম্যাচগুলোও জিততে চায় টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ডে রবসন ডি সিলভার একমাত্র গোলে ব্রাদার্সকে হারিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আবাহনী। হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য কিংসের, তবে বেসেরা রবসনদের গোলের চেষ্টা ব্যর্থ হয়েছে ফিনিশিং দুর্বলতায়। আক্রমণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে ব্রাদার্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ব্রুজনের শিষ্যরা। কাঙ্ক্ষিত গোল আসে দ্বিতীয়ার্ধে। মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রবসন বসুন্ধরাকে এগিয়ে নেন 63 মিনিটে। পরে 2 দল চেষ্টা চালালেও পরিবর্তন হয়নি স্কোর লাইন। টানা 3 জয়ে টেবিলের শীর্ষে উঠল বসুন্ধরা। রাহুল বেসেরা সেখানে ইব্রাহিমকে কিছু একটা বলছেন। গোলটা হয়তো রবসন রবিনিও করেছেন, কিন্তু ম্যাচে সবচেয়ে বড় ভূমিকাটা কিন্তু ইব্রাহিমের। আমরা দেখেছি তৃণমূলের সংগঠকরা ফুটবল উন্নয়নে কাজ করলে সাধ্যমতো সহায়তা করবে বাফুফে। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন শেষে সব কথা বলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। বসুন্ধরা কিংস ব্রাদার্স ম্যাচ দেখতে ভেন্যুতে গিয়ে কুমিল্লায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাসও দিয়েছেন বাফুফে বস।
দেশের ফুটবল ঢাকা কেন্দ্রিক, ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বাফুফের। সে উদ্দেশ্যেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা থেকে কর্তাদের নিয়ে হাজির বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য। প্রিমিয়ার লিগের বসুন্ধরা ব্রাদার্স ম্যাচ দেখার ফাঁকে স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করেছেন বাফুফের সভাপতি। জানিয়েছেন ভবিষ্যতে কুমিল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ইচ্ছের কথা। আর তৃণমূল ফুটবলকে এগিয়ে নিতে অচিরেই কুমিল্লায় ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালানোর পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। This will be a future venue of Bangladesh football. It's a good venue and I congratulate the organizer for doing a good job. আমরা যতখানি পারি ওনাদেরকে সাপোর্ট করব। মেবি ইন ফিউচার আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল 2-4টা ইন্টারন্যাশনাল খেলাও খেলবো। যে ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং পুরো কুমিল্লা জেলার উপজেলা ভিত্তিক যেই প্লেয়ারগুলো আমরা হান্ট করব, আমি ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি এবং উনি বলছে উনি পূর্ণ সহযোগিতা করবেন। কাজী সালাউদ্দিনের কুমিল্লা সফরে উৎসবের আমেজ স্টেডিয়াম চত্বরে। উৎসাহিত স্থানীয় সংগঠকরা ফুটবলের উন্নয়নের বেশ কিছু দাবিও জানিয়েছেন বাফুফে বসের কাছে। পিছিয়ে বড় ফুটবলকে এগিয়ে আনার জন্য আমরা ওনাদের কাছে সহযোগিতা চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সহযোগিতা চাই। ওই সহযোগিতায় পরবর্তীতে আগামী 15-20 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে ফেডারেশন আমাদেরকে কী সহযোগিতা করলো। সংস্কারের পর নতুন সাজে কুমিল্লা স্টেডিয়াম। এখানে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার বাফুফের সভাপতি এখানে এসে জানান দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে তাদের। কিছুদিনের মধ্যে ফ্লাড লাইটও বসার পরিকল্পনা রয়েছে। সেটা হলে অচিরেই আন্তর্জাতিক ফুটবল ম্যাচের স্বাদ পাচ্ছে কুমিল্লাবাসী। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা। সংবাদ শেষ করছি, তবে তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। সিরাম থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার প্রথম চালান আসছে আগামীকাল। দেশে ভ্যাকসিনের প্রয়োগ কর্মসূচি উদ্বোধন বুধবার। নাম পরিবর্তন সহ পুনর্বিন্যাস হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। ধর্ষণের শিকার নারীর গর্ভপাতকে বৈধতা দেওয়ার সুপারিশ। দেশে চোরা কারবারিদের সঙ্গে যোগসাজশে হচ্ছে সাপের খামার। বিষ যাচ্ছে চীনের সনাতনী ওষুধ বাজারে। ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করার বিজ্ঞাপন দিয়ে চলছে প্রতারণা। চক্রের হোতা সৈকত গ্রেপ্তার। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।